আপনি অনেকবার খবরে বা আপনার আশেপাশে জিডিপির ব্যাপারে শুনে থাকবেন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটা কি? গ্রস মানে টোটাল, ডোমেস্টিক মানে ভারতীয় রাজনৈতিক পরিধির মধ্যে, এবং প্রোডাক্ট মানে গুডস এবং সার্ভিসেস যেটা এক বছরের মধ্যে তৈরি হয়। দেখুন, আপনি টাকা দুভাবে কামাতে পারেন। হয় আপনি কিছু প্রডিউস বা উৎপাদন করেন, যেমন কিছু লোক গাড়ি প্রডিউস করে, ওয়াটার প্রডিউস করে বা খেলনা প্রডিউস করে, অথবা আপনি কিছু সার্ভিস দিচ্ছেন, যেমন ডক্টর, উকিল এ ধরনের সার্ভিস দিচ্ছেন, বা কেউ কোম্পানিতে কাজ করে সার্ভিস দিচ্ছে, এমনকি কেউ চুল কেটে সার্ভিস দিচ্ছে। এইসব গুডস এবং সার্ভিসের যে ভ্যালু হচ্ছে, ভ্যালু মানে আপনি ১০০ টাকায় চুল কেটেছেন, তো ১০০ টাকা তার ভ্যালু হয়ে গেল। আপনি ১০ টাকায় কোনো জলের বোতল কিনলেন, তো ১০ টাকা তার ভ্যালু হয়ে গেল। তো এক বছরের মধ্যে যে গুডস এবং সার্ভিস এর যে ভ্যালু হচ্ছে পুরো দেশের মধ্যে, সেটাই জিডিপি। যদি ইউএস এর কোনো কোম্পানি ভারতে এসে কিছু ম্যানুফ্যাকচার করে বা বানায়, তো সেটা ভারতীয় জিডিপিতে কাউন্ট করা হবে, ইউএস এর জিডিপিতে কাউন্ট করা হবে না। এজন্যই আমরা এখন বেশি নজর দিচ্ছি মেক ইন ইন্ডিয়াতে। এটাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন একটি বাজার, সেখানে কিছু দোকান জামা কাপড় বিক্রি করছে, কিছু দোকান চুল কাটছে, কেউ কিছু না কিছু সার্ভিস দিচ্ছে, এবং সবাই কিছু না কিছু গুডস এবং সার্ভিস বিক্রি করছে। যদি ওই বাজারের সমস্ত বিক্রি হওয়া জিনিসের দাম নোট করি এবং এক বছর ধরে করতেই থাকি, তো শেষে যদি সবগুলোকে যোগ করি, তবে সেটা ওই বাজারের জিডিপি হবে। ঠিক এইভাবে দেশে এক বছরের মধ্যে কতটা গুডস এবং সার্ভিস প্রডিউস হলো, সেটাই জিডিপি। তো প্রথমে জিডিপি ক্যালকুলেট করার প্রয়োজনই বা কেন পড়লো? কেন এত উদ্যোগ নেওয়া হচ্ছে জিডিপি ক্যালকুলেট করার জন্য? দেখুন, যদি জিডিপি প্রতি বছর উপরে যাচ্ছে, এর মানে দেশের ভেতরে প্রোডাকশন বেশি হচ্ছে, দেশের ইকোনমি ভালো আছে। আর যদি জিডিপি প্রতি বছর নিচে যায়, তবে এর মানে দেশের ভেতরে গুডস এবং সার্ভিস কম প্রডিউস হচ্ছে। যখন কম প্রডিউস হয়, তখন বিক্রিও কম হয়, এবং কম বিক্রি হচ্ছে মানে এর মধ্যে যে বিজনেসগুলো আছে তারা কম টাকা কামাবে, আর কম ইনকাম হওয়ার মানে হলো লোকের পারচেসিং পাওয়ার কম হচ্ছে, ইকোনমি ডাউন হচ্ছে। জিডিপির মাধ্যমে আমরা আমাদের দেশের হেলথের খবর জানতে পারি, এর মাধ্যমেই সরকার তাদের পলিসি বানায়। যখন জিডিপির ডাটা আসে, তখন আমরা আমাদের ত্রুটি সম্পর্কে জানতে পারি, এবং এই ত্রুটিগুলি না জেনে আমরা ইমপ্রুভ করতে পারবো না। সমগ্র বিশ্বে ইউএসএ জিডিপির নাম্বার ওয়ানে আছে। ইউএসের জিডিপি 22.9 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং চীন দ্বিতীয় নম্বরে। চীনের জিডিপি 18 ট্রিলিয়ন ডলার, ভারতের জিডিপি 2.6 ট্রিলিয়ন ডলার, এবং এটা প্রায়ই চেঞ্জ হতে থাকে। আপনি ভাবছেন এটা ক্যালকুলেট কিভাবে হয়? এখন একটি কোম্পানি একটি জায়গা থেকে ব্যাটারি কিনলো, এবং অন্য আরেকটি জায়গা থেকে চিপ কিনলো, এবং মোবাইল বানালো আর বিক্রি করে দিল। তো ওই ব্যাটারির প্রাইস জিডিপিতে যোগ হবে না হবে না? আর যদি ওই প্রাইস যোগ হয়, তবে যে ফাইনাল মোবাইল বিক্রি হবে, তবে ওই পার্টিকুলার মোবাইলের প্রাইস জিডিপিতে যোগ হবে না হবে না? আর যদি ওই দুটির প্রাইস জিডিপিতে যোগ হয়, তবে একটি ব্যাটারির প্রাইস দুবার কাউন্ট হচ্ছে জিডিপিতে। ফলে এর মাধ্যমে আমাদের জিডিপি ক্যালকুলেশন ভুল হবে। একটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি।
মনে করুন আমি অমলেট খাবো, আমি বাজারে গিয়ে ডিম কিনবো, তবে ওই ডিমের প্রাইস জিডিপিতে কাউন্ট করা হবে। কিন্তু যদি কোনো বেকারি বা কেক বিক্রেতা গিয়ে ডিম কেনে, তাকে কেক বানাতে হবে বিক্রি করার জন্য, তো তার যে ডিমের প্রাইস তা জিডিপিতে যোগ করা হবে না, কারণ তার যে ফাইনাল প্রোডাক্ট বা ফিনিশ প্রোডাক্ট মানে কেক, তার প্রাইস জিডিপিতে যোগ হবে। এইভাবে সব প্রোডাক্টের জন্য একই নিয়ম। এই সব কিছুর হিসেব সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস রাখে, যে ব্যবসায়ীরা কোন জিনিসের জন্য টাকা দিচ্ছেন এবং ক্রেতারা কি কিনছেন। এখানে সেই জিনিসগুলোই কাউন্ট হয় যেগুলো প্রডিউস হয়ে বিক্রি হচ্ছে। আমি কাঠের কোনো জিনিস তৈরি করলাম এবং ঘরে রেখে দিলাম, সেটাকে কাউন্ট হবে না। জিডিপিতে গুডস এবং সার্ভিসের সাথে সাথে ইনভেস্টমেন্টেরও কাউন্ট হয়। জিডিপি দুভাবে বাড়তে পারে। প্রথমত, গুডস এবং সার্ভিস এর প্রোডাকশন খুব বেশি হতে হবে। দ্বিতীয়ত, প্রোডাকশন তেমন ভাবে বেশি বাড়লো না, কিন্তু প্রাইস বেড়ে গেল। তো এখানে প্রথমেরটাকে বলে রিয়েল জিডিপি এবং দ্বিতীয়টিকে, যেখানে প্রাইস বাড়ার জন্য জিডিপি বেড়েছে, সেটাকে আমরা বলি নমিনাল জিডিপি। এর জন্য যখন সরকার আমাদের জিডিপির ডেটা দেয়, তখন আমাদের নজর দিতে হবে যে এটা রিয়েল জিডিপি না নমিনাল জিডিপি। জিডিপির মূল উদ্দেশ্য হলো দেশের গুডস এবং সার্ভিস এর উৎপাদন বলা। এর জন্য যে দ্বিতীয় কেসটা আছে, যেখানে প্রাইসের জন্য জিডিপি বেড়েছে, যদি আমরা এটাকে বিবেচনা করি, তবে দেশের অ্যাকচুয়াল ইকোনমি বুঝতে পারবো না। এর সলিউশন বের করার জন্য একটি বেস ইয়ার নেওয়া হয়েছে। 2011 থেকে 12 হিসেবে ভারতের জিডিপি ক্যালকুলেট করা হয়। যখন আপনি খবরে ভারতের জিডিপির ডেটা দেখবেন, তখন দুভাবে জিডিপির লেখা থাকে দেখবেন। একটা দেখবেন জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস এবং দ্বিতীয়টা দেখবেন জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস। জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস যেখানে লেখা দেখবেন, তার মানে এটা 2011কে বেস ইয়ার মেনে লেখা হয়েছে। জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস এর মানে হলো এর যে বেস ইয়ার নেওয়া হয়েছে সেটা কারেন্ট ইয়ারকে নেওয়া হয়েছে। ফ্যাক্টরিতে যখন কোনো প্রোডাক্ট তৈরি হয়, তখন তাতে কোনো ট্যাক্স ইনক্লুড থাকে না। তখন যে প্রাইসটা থাকে তাকে ফ্যাক্টর প্রাইস বলে। যখন তাতে ট্যাক্স যোগ করা হয়, তখন তাকে মার্কেট প্রাইস বলে। 2015-র আগে জিডিপি ফ্যাক্টর প্রাইসের দ্বারা ক্যালকুলেট হতো। তারপর থেকে জিডিপি মার্কেট প্রাইসের মাধ্যমে ক্যালকুলেট করা হয়। একটি ঘর আছে যার 4 জন সদস্য এবং তাদের আমদানি 100 টাকা, এবং আরেকটি ঘর আছে যার 20 জন সদস্য এবং তাদের আমদানি 120 টাকা। তবে দ্বিতীয় ঘরের আমদানি প্রথম ঘরের থেকে বেশি, তবুও প্রথম ঘরটি দ্বিতীয় ঘরের থেকে ভালোভাবে চলবে। ইউনাইটেড কিংডম এবং ভারতের জিডিপি প্রায় একই, কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক পপুলেশনের জন্য ইউনাইটেড কিংডমকে বেশি ভালো মনে করে। ইউকে এবং ভারতের জিডিপি প্রায় একই, কিন্তু জিডিপি পার ক্যাপিটার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। ইউকের পার ক্যাপিটা 40,000 পর্যন্ত যায়, কিন্তু ভারতের পার ক্যাপিটা 1900-র মধ্যেই থাকে। জিডিপি ক্যালকুলেট করার জন্য অনেক ফর্মুলা আছে, যেমন জিডিপি বাই এক্সপেন্ডিচার, বাই ইনকাম, বাই প্রোডাকশন, কিন্তু আপনাকে এর মধ্যে ঢোকার প্রয়োজন নেই। এগুলো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের কাজ। কিন্তু সরকার যখন জিডিপির ডেটা আমাদের দেয়, তখন কিছু জিনিস আমাদের নজর দিতে হবে, যেমন নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস এবং জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস।
জিডিপি দুভাবে ক্যালকুলেট হয়, একটি অ্যানুয়ালি এবং আরেকটি কোয়ার্টারলি। এক বছরে 4টে কোয়ার্টার হয়, আর যেটা প্রথম কোয়ার্টার হবে সেটা আগের বছরের প্রথম কোয়ার্টারের সাথে কম্পেয়ার করা হবে, যাতে আমরা রেনি সিজনের প্রোডাকশনকে আগের বছরের রেনি সিজনের সাথে কম্পেয়ার করতে পারি। 2020-তে করোনা ভাইরাসের জন্য থার্ড কোয়ার্টারের জিডিপি রেট অনেক নিচে চলে গিয়েছিল, 0.4% পর্যন্ত। তাই পরের বছর থার্ড কোয়ার্টারকে ওই একই মাস অনুযায়ী কম্পেয়ার করতে হবে, তাহলেই জিডিপি রেট কিছুটা উপরে চলে যাবে, কারণ করোনার সময় অনেক নিচে ছিল। তো এটা জরুরি নয় যে প্রোডাকশনের জন্যই জিডিপি গ্রোথ রেট উপরে যায়। জিডিপি গ্রোথ রেট খুব সহজেই ক্যালকুলেট করা যায়। যদি আগের বছর থার্ড কোয়ার্টারের জিডিপি 100 থাকে এবং এই বছর থার্ড কোয়ার্টারের জিডিপি 105 হয়, তবে জিডিপি রেট হবে 5%। কিন্তু জিডিপির কিছু সীমাবদ্ধতাও আছে, যেখানে ইনফরমাল সেক্টরের ডেটা যোগ করাও খুব কঠিন কাজ, এবং ভারতের বেশিরভাগ সেক্টরই অসংগঠিত। এবং দ্বিতীয় সমস্যাটি হলো সেল কোম্পানিস, যারা অ্যাকচুয়ালি গুডস এবং সার্ভিস প্রডিউস করে না, কেবল অর্থ পাচার এবং ট্যাক্স বাঁচানোর জন্যই খোলে, তাদের সেল কোম্পানি বলে। এবং তারাও জিডিপিতে কাউন্ট হয়ে যায়, কেননা সরকারেরও লাভ হয় এদের যোগ করতে, তো এদেরও যোগ করে নেয়। এদের উপরে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। 2019-এ এমসিএর রিপোর্ট অনুযায়ী জানা যায় 36% কোম্পানি হলো সেল কোম্পানি। এরা কেবল ট্যাক্স বাঁচাচ্ছে, অর্থ পাচার করছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কোনো গুডস এবং সার্ভিস প্রডিউস করছে না, কিন্তু তবুও এদের ডেটা তাও জিডিপিতে কাউন্ট হচ্ছে। এই ধরনের ট্রিক্স সব সরকারই গ্রহণ করে তাদের জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য। যদি জিডিপি বাড়ে তবে আনএমপ্লয়মেন্ট কমবে, কিন্তু সব সরকারের যেহেতু জিডিপি ডেটাকে ঠিক মতো রাখে না, তাই ভারতে প্রথম এরকম দেশ যেখানে জিডিপিও বাড়ছে আর আনএমপ্লয়মেন্টের রেটও একই তালে বাড়ছে।